হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আজকে আমাদের এক বিশেষ রিয়াকশন ভিডিও এক বিশেষ মানুষের উপর, যার নাম হচ্ছে হুমায়ুন ফারিদি স্যার। হুমায়ুন ফারিদি স্যার না বললে মানে তাকে অসম্মান করা হবে অবশ্যই। হুমায়ুন ফারিদি স্যারের বায়োগ্রাফির ওপর আজকে আমরা রিয়াকশন ভিডিও বানাতে বা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ ইনার যে আগে দু একটা ভিডিও আমরা দেখেছিলাম সেগুলো আমাদের মানে তার যে কথাগুলো প্রচণ্ড পরিমাণে আমাদের হৃদয় ছুঁয়ে গেছিলো, এবং তোমাদেরও যারা দেখেছে আমাদের চ্যানেলের এই মানে তিনার ভিডিওটা, তারা প্রত্যেকে বলেছিল যে দাদা পরবর্তীকালে হুমায়ুন ফারিদি স্যারের উপর আরও ভিডিও নিয়ে আসুন। তো ফাইনালি আজকে আমরা নিয়ে এসেছি হুমায়ুন ফারিদি স্যারের জীবন কাহিনী, যেটা এখানে লেখা আছে হচ্ছে বাবুর্চি থেকে বাংলা সিনেমার ভিলেন হলেন হুমায়ুন ফারিদি জীবন কাহিনী। তো এটা যেটা বলতে চাইছি যে বাবুর্চি মানে কোনো হোটেল বা কোথাও একটা কাজ করতেন তিনি বাবুর্চি হিসেবে, সেখান থেকে সেরা ভিলেন, মানে এটা বিশাল ব্যাপার সিরিয়াসলি বিশাল অ্যাচিভমেন্ট। এবার আমরা জানি না কতটা কি ব্যাপার আছে, তো কতটা আমরা জানি না, এই মানে ভিডিওর উপরেই আমরা বেস করি আর কি। অবশ্যই। তো যেহেতু আমাদের প্রচন্ড পরিমাণ ফেভারিট আফরান নিঃস্ব ভাই, তিনি নিজের আইডল মানেন, সেটা তার উপর একটা আমরা ভিডিও বানিয়েছিলাম, এবং পরবর্তীকালে হুমায়ুন ফারিদি স্যারের উপর যত পারবো আমরা ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো, কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে পছন্দের একজন মানুষ হুমায়ুন ফারিদি স্যার। তো বেশি কথা না বলে আগে শুরু করে দিই, যেটা বলেই দিলাম ভিডিওর টাইটেলটা হচ্ছে বাবুর্চি থেকে বাংলা সিনেমার সেরা ভিলেন হুমায়ুন ফারিদি স্যারের, মানে স্যার না স্যার বেরিয়ে যায়, স্যার লেখা নেই, স্যার বেরিয়ে গেল, স্যারের জীবন কাহিনী হুমায়ুন ফারিদি বায়োগ্রাফি। এবং যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে জীবনের কথা। অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে আমাদের চ্যানেলে দি বংস রিয়াকশন দেখার জন্য। রিয়াকশনের অপর নাম দ্য বংস রিয়াকশন। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই ভিডিওটা, কারণ ভিডিওটা লেন্থি আছে এবং দেখার অনেক কিছু জিনিস রয়েছে। তো স্টার্ট করা যাক। অবশ্যই, চলো দেখে নি। অভিনয় দিয়ে কত কি না করেছেন এই ভদ্রলোক। তার অভিনয়ে মানুষ হেসেছে, কেঁদেছে এবং বিস্মিত হয়েছে। অনেকেই অবাক হয়ে দেখেছেন তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল, কতটা বিস্ময়কর। অভিনয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কিংবা একজন সত্যিকারের চলচ্চিত্র এবং নাট্যপাগল দর্শকদের কাছে তার চাইতে প্রিয় অভিনেতা খুব কমই আছেন। কে তিনি বুঝতে পারছেন না? তিনি আমাদের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফারিদি, যার স্মৃতিচারণে এখনো অনেক ভক্তের শরীরে কাঁপুনি ধরে, কোনোভাবেই মেনে নিতে পারেন না তার চলে যাওয়াকে। 1965 সালে মাত্র 13 বছর বয়সে একবার তিনি বাবার বেতন থেকে 10 টাকা চুরি করেছিলেন। সেই টাকার কথা তাকে জিজ্ঞাসা করা হলে এমন একটা ভাব নেন যেন টাকা চুরি করার প্রশ্নই আসে না। এই মিথ্যে ভাব নেওয়ার পরেই হুমায়ুন ফারিদি নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে সেদিনই বুঝতে পেরেছিলেন, আর সেখান থেকে তার পথ চলা শুরু। তারপর অর্জন করেছেন কত সম্মান, কত ভালোবাসা। এর মাঝে কিছু আক্ষেপও রয়েছে। আমাদের আজকের আয়োজনে জানব হুমায়ুন ফারিদি সম্পর্কে সেই সকল অজানা তথ্য ও তার জীবনের অনেক অবাক করা গল্প। কিংবদন্তি এই অভিনেতার This is how normal people search. Scroll down. Enter. Read the entire thing. No answer. সেটাই। অভিনেতার অভিনয় আপনাকে বিমোহিত করে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফারিদি। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদিকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে। তার মা বেগম ফরিদা ইসলাম একজন গৃহিণী ছিলেন। ছোটবেলায় তার ছন্নছাড়া স্বভাবের কারণে ফরিদিকে পাগলা, সম্রাট, গৌতম এরকম বিভিন্ন নামে ডাকা হতো। ছোটবেলায় তিনি ছিলেন খুবই দুরন্ত এবং অস্থির। এক জায়গায় কিছুক্ষণ যেন থাকতেই পারতেন না, আর সারাক্ষণ অনর্গল কথা বলতেন। তিনি কিছুটা বাচাল ধরনের ছিলেন। ছোটবেলায় তিনি হতে চাইতেন ঠিক বাবার মতো, আবার তার খুবই অতিরিক্ত খাওয়ার ইচ্ছে ছিল। তাই একবার চিন্তা করেছিলেন যে তিনি বড় হয়ে একজন বাবুর্চি হবেন, কিন্তু তা আর সম্ভব ছিল না। তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকিটের দাম বেশি হওয়ার কারণে তিনি একবার এও চিন্তা করেছিলেন যে সিনেমা হলের গেটকিপার হওয়া যাক। সেই সময় 10-11 বছর বয়সে তার মাথায় এইসব উল্টাপাল্টা চিন্তায় ঘুরে বেড়াত। প্রাথমিক শিক্ষা নিজগ্রাম কালীগঞ্জে, মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাশ করে চাঁদপুর সরকারি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। এরই মাঝে 7ম শ্রেণীতে পড়ার সময় এক গার্লস স্কুলের শিক্ষিকার প্রেমে পড়ে যান তিনি। অদ্ভুত চিন্তাভাবনা, তাই নয় কি? 1970 সালে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। এলো 71, চলে গেলেন যুদ্ধে। 9 মাসের যুদ্ধের পর লাল সবুজের পতাকা নিয়ে ঢাকায় ফিরলেও
ঢাকা ভার্সিটিতে আর ফেরা হয়নি। টানা 5 বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। MA পাশ করে বের হওয়ার পর কিছুদিন ব্যবসা এবং চাকরির চেষ্টাও করেছেন, কিন্তু সেখানে উৎকোচ দিতে হয়, আর তাই তো তিনি ফিরে এসেছিলেন অভিনয়ে। এর আগে 1964 সালে মাত্র 12 বছর বয়সে কিশোরগঞ্জে এক মহল্লার নাটক এক কন্যার জনক নামে একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন। রক্তে ছিল তার অভিনয়। সূর্যের মতো তিনি যে একদিন আলো ছড়াবেনই এ তো জানাই ছিল। 1976 সালে নাট্যজন সেলিম আল দ্বীনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। হুমায়ুন ফরিদী ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে ফরিদীর নিজের রচনা এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরুন মইদার বৃত্তান্ত সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর ঢাকা থিয়েটারে শকুন্তলা, ফণিমনসা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি এবং ভূতের মতো তুমুল জনপ্রিয় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি রীতিমতো ঢাকা থিয়েটারের একজন প্রাণভোমরা হয়ে ওঠেন আর বনে যান সে সময়ের মঞ্চনাটকের অদ্বিতীয় ব্যক্তি। নাট্যপাড়ায় হুমায়ুন ফরিদী তখন শক্তিমানদের একজন, আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তিনি সেলিম আল দ্বীনের অত্যন্ত কাছের মানুষে পরিণত হয়েছিলেন। আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক হয়েছিল। তবে 1983 সালে সেলিম আল দ্বীনের রচনা এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় সেই সময়কার তুঙ্গস্পর্শী জনপ্রিয় প্যাকেজ নাটক ভাঙনের শব্দশুনি নাটকে টুপি দাড়িওয়ালা গ্রামের মিচকা শয়তান সিরাজ তালুকদারের যে চারিত্রিক রূপ তিনি দিয়েছিলেন, আর সেই নাটকে তার সেই অমোঘ ডায়ালগ, আরে আমি তো পানি কিনি পানি, দুধ দিয়া খাইবা না খালি খাইবা বাজান, সেই নাটকে ফরিদীর সেই ডায়ালগটি সে সময় মানুষের মুখে মুখে রটে বেড়াত। এরপর একে একে করেছেন হঠাৎ একদিন, দূরবীন দিয়ে দেখুন, কোথাও কেউ নেই, বকুলপুর কত দূর, ভবের হাট, এরকম আরও অসংখ্য অগণিত তুমুল জনপ্রিয় টিভি নাটক। বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দে ভরে তুলে দিয়েছিলেন তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মাধ্যমে। ফরিদীর নাটক মানে বিটিভির সাদা কালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া। তিনি কখনোই হতাশ করতেন না। এত প্রাণবন্ত এবং এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলোই জীবন্ত হয়ে যেত হুমায়ুন ফরিদীর বিস্ময়কর অভিনয়। বিখ্যাত সংসপ্তক নাটকে হুমায়ুন ফরিদীর কানকাটা রমজান চরিত্রের অভিনয় যারা দেখেছেন তারা ফরিদীকে স্থান দিয়েছেন একেবারে হৃদয়ের মাঝখানে। 1990-এর দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা রেখেছিলেন। 90-এর গোড়া থেকেই হুমায়ুন ফরিদীর বড় পর্দার জীবন শুরু হয়েছিল। বাণিজ্যিক এবং বিকল্পধারা মিলিয়ে প্রায় 250টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। নেগেটিভ কিংবা পজিটিভ, অর্থাৎ নায়ক এবং খলনায়ক দুই চরিত্রতেই তিনি ছিলেন অত্যন্ত সাবলীল। এক কথায় যাকে বলে ভার্সেটাইল। একসময় মানুষ আর নায়ককে নয় বরং একজন ভিলেনকে দেখতেই হলে যেতেন, আর সেই অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক হলেন হুমায়ুন ফরিদী। প্রায় 1.5 দশক ধরে তিনি দর্শকদেরকে প্রায় চুম্বকের মতো সিনেমা হলে আটকে রেখেছিলেন। 2003 সালের পর সিনেমা প্রায় ছেড়ে দিলে দর্শকও হল বিমুখ হতে শুরু করে। তার অভিনীত শেষ সিনেমা এক কাপ চা 2014 সালে মুক্তি পায়। নাটকে অসামান্য অবদানের স্বীকৃতি মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মাননা, আর 2004 সালে মাতৃত্ব সিনেমাতে সেরা অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে তিনি কিছুদিন অতিথি শিক্ষক হিসেবেও পাঠদান করেছিলেন। হুমায়ুন ফরিদী ছিলেন একজন ভোজন রসিক। তিনি খেতে খুবই পছন্দ করতেন। তিনি মনে করতেন যে পৃথিবীর বেশিরভাগ সৃষ্টিশীল মানুষই মূলত খাদ্যরসিক। খেলাধুলাও খুব পছন্দ করতেন তিনি, আর ক্রিকেট ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ক্রিকেট খেলেছেন সে সময় নিয়মিত। সচিন টেন্ডুলকার ছিল তার প্রিয় ব্যাটসম্যান, আর বাংলাদেশের বাইরে প্রিয় দল ছিল শ্রীলঙ্কা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির শিকার বন্ধ হয়েছিল হুমায়ুন ফরিদীর হাত ধরেই। বাঁচো এবং বাঁচতে দাও, প্রায় এই ধরনের একটা ফিলোসফিক্যাল কথা বলতেন হুমায়ুন ফরিদী। সহ অভিনেতাদের কাছে তার দরাজ দিলের কথা শুনতে পাওয়া যায়। নাট্যাঙ্গনে নাকি একটি কথা প্রচলিত ছিল, যদি টাকা লাগে তবে হুমায়ুন ফরিদীর কাছ থেকে ধার নাও, কারণ সেই ধার নেওয়া টাকার তোমাকে কখনোই ফেরত দিতে হবে না। কাউকে টাকা ধার দিলে তা নাকি বেমালুম ভুলে যেতেন তিনি, তাই কোনোদিনও আর টাকা ফেরতও চাইতেন না। একবার সেটে নাকি চঞ্চল চৌধুরীকে দুপুরের খাবারে ভর্তা দিয়ে খেতে দেখেছিলেন। চঞ্চলের ভর্তা পছন্দের কথা শুনে একদিন বাসায় নানা রকমের ভর্তা বানিয়ে তাকে তিনি দাওয়াত করেছিলেন। চঞ্চল তখন পাবনাতে। রাত 2টায় তিনি ঢাকা ফিরলে ওই রাতেই নাকি ফরিদীর বাসায় যেতে হয়েছিল চঞ্চলকে সেদিন দাওয়াত রক্ষা করতে। গিয়ে দেখেন প্রায় 50 রকমের ভর্তা সামনে নিয়ে বসে আছেন হুমায়ুন ফরিদী। আরেকবার নাকি হুতাপাড়া থেকে সুবর্ণার জরুরি ফোন পেয়ে রাত 2টার পর ঢাকায় রওনা হন। হঠাৎ তার মনে পড়ে যায় প্রোডাকশন বয় ইসমাইলকে কোনো টিপস দেওয়া হয়নি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বহুদূর এসে নিজে আবারও গাড়ি চালিয়ে তিনি সেটে ফিরে গিয়েছিলেন। ওই রাতেই ইসমাইলকে কিছু টিপস দিয়ে আবারও তিনি ঢাকায় ফিরে গিয়েছিলেন।
এরকম আরও অনেক গল্প রয়েছে যা কিনা তার বিশাল হৃদয়েরই প্রমাণ দেয়। স্বাধীনতার পর সহপাঠীর বোন নাজমুল আরা বেগম মিনুর গলায় বেলি ফুলের মালা দিয়ে তিনি বিয়ে করেছিলেন। মিনু তাকে বোহেমিয়ান জীবন থেকে সংসারের সাজানো সজ্জা পেতে দিয়েছিলেন যেন হুমায়ুন ফরিদি একটু সংসারী হন। তবে তিনি ধরে রাখতে পারেননি, আর তা টেকেও নি। প্রথম প্রেমের সেই মালা ছিঁড়ে অতঃপর তিনি সুবর্ণ মোস্তফার গলায় মালা পরিয়েছিলেন। না ফেরার দেশে পাড়ি জমানোর বছর চারেক আগে সেই বন্ধন একসময় ভেঙে যায়। সেই বন্ধনও আর টেকেনি। টিকে থাকে শুধু সারারাত ইসলাম দেবজানি, ফরিদি মিনুর ভালোবাসার বেলিফুল একমাত্র কন্যা। আমরা যারা 90 দশকের সিনেমা দর্শক তারা যেন ফরিদির একটু বেশিই ভক্ত। রেডিওতে তখন গাজী মাজহারুল আনোয়ারের কণ্ঠে সদ্য মুক্তি পাওয়া সিনেমার কথা শুনতাম। মাঝে মাঝে হুমায়ুন ফরিদির ডায়লগ শোনানো হতো। রেডিওতে ফরিদির নাম শুনলেই সে সময় সবারই কান উৎকর্ণ হয়ে উঠত। নিকটবর্তী হলে সেই সিনেমা আসলেই সবাই যেন হামলে পড়তাম আমরা। মনে পড়ছে একটি সিনেমায় অসংখ্যবার ফরিদির সংলাপ ছিল, আরে মাফ দে রে মাফ দে, লাশের মাফ দে। ভিলেন হিসেবে কোনো শত্রুর চেহারা মনে পড়লেই চোখ দুটো কাঁচের গুলির মতো ঘোরাতেন আর খ্যাস খ্যাস করে হাসতে হাসতে বলতেন, আরে মাফ দে রে মাফ দে, লাশের মাফ দে। অসংখ্য সিনেমার ডায়লগ মনে পড়ছে, কিন্তু সেসব আর উল্লেখ করার যথেষ্ট পরিসর কোথায়। একান্ত ব্যক্তিগত জীবনে অসম্ভব অভিমানী এই শিল্পী জীবনকে পিষে ঘষে পুড়িয়ে জীবনকে ধরে রাখার চেষ্টা করে গেছেন। এখনো দু চোখ বন্ধ করলেই তার অট্টহাসিতে কাঁচ ভাঙার শব্দ শুনি। বিস্ময় জাগানি অভিনেতা হুমায়ুন ফরিদি সত্যি এখনো আমাদেরকে ঘোরের মধ্যে নিয়ে যান। এমন ক্ষমতা কজনের আছে বা কজনেরই থাকে। তিনি বিশ্বাস করতেন বন্ধুত্বের কোনো বয়স হয় না, সবাই ছেড়ে যায় কিন্তু বন্ধুরা থেকে যায় আজীবন। তিনি স্টাইল করতেন নিজের মতো, কখনো শার্ট ইন করা বা গুটিয়ে পড়তেন না। দিন যায়, মাস যায়, বছর পেরোয়। মিডিয়া জগৎ থেকে টেলিভিশন, সিনেমার পর্দা থেকে মঞ্চের রহস্যময় দুনিয়া, সব জায়গাতেই তার অনুপস্থিতি যেন দিন দিন তীব্র হয়ে উঠছে। জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ, বেইলি রোডের নাটকপাড়া, এফডিসির রংমহল সবকিছুই হুমায়ুন ফরিদি ছাড়া খাঁখা করছে। তিনি ঠাঁই নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ে এবং তাদের মগজে এবং মননে। ফরিদি আছেন পৃথিবীর সমস্ত নাট্যমঞ্চের ড্রেসিং রুমে আর পাটাতনে। আছেন তিনি রূপালী পর্দার আড়ালেও, আর থাকবেন তিনি অনন্তকাল। তিনি তার 60তম জন্মদিনে শেক্সপিয়রের কিং লিয়ারে অভিনয়ের বাসনা ব্যক্ত করেছিলেন, কিন্তু সেই বাসনার পূর্ণ হয়নি। 60 বছর পূর্ণ হবার আগেই বহু অজানা এবং অপূর্ণ বাসনা নিয়ে তাকে চলে যেতে হয়েছে সেই না ফেরার দেশে। দেশের সিনেমা নাটক নির্মাণ জগতের বোদ্ধারা কেউ কেউ দাবি করেন যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নির্মাণের কারিশমা দিয়ে সে সময় যদি ফরিদিকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেত, তবে উপমহাদেশের শীর্ষ সারির একজন অভিনেতা হিসেবে শুধুমাত্র তার নামটি সমুজ্জ্বল হয়ে থাকত। সহজ সরল এই অভিনেতার জন্ম হয়েছিল 1952 সালের 29শে মে, আর তার প্রস্থান হয়েছিল 2012 সালের 13ই ফেব্রুয়ারি। আদতে তার মতো কিংবদন্তির কি মৃত্যু আছে? তিনি তো বেঁচে থাকবেন তার জন্য টিভি সেটের সামনে বসা কোটি কোটি মানুষের হৃদয়ে। প্রিয় ভিউয়ার্স, কোটি কোটি মানুষের মাঝে একজন সেই হুমায়ুন ফরিদি আপনার অন্তরে কি তিনি আজও বেঁচে রয়েছেন? কতটা মিস করেন কিংবদন্তি এই অভিনেতাকে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এমনকি তার অভিনীত কোন নাটক কিংবা সিনেমা কিংবা কোন চরিত্রের কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। বাংলা চলচ্চিত্রে ও নাট্যাঙ্গনে প্রভাবশালী এই অভিনেতার জীবনের কথা নিয়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমনি তারকাদের জীবনের কথা ও নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মানে যে জিনিসগুলো বোঝানো হলো বা যে জিনিসগুলো বলা হলো সেগুলো মানে কোনো তুলনাহীনভাবে সিরিয়াসলি যে জিনিসটা বললেন যে তিনি এতটাই প্রাণবন্ত অভিনয় করতেন যে কোনো জিনিসকে এতটা জীবন্ত করে তুলতেন যে থিয়েটার বা সিনেমা জগতে তাকে দেখার জন্য মানুষ আটকে থাকতো। মানে এটাই হচ্ছে একজন বড় মাপের অভিনেতা বা একজন বড় মানুষের কি বলবো ক্ষমতা বলা চলে, যেটাকে যে কাজটাই করো না কেন সে কাজটা এমনভাবে করো যেন অন্যান্যরা সেই কাজটার ওপর বেশি মানে ইন্টারেস্ট পায় যে বাহ এটা এত সুন্দরভাবে কাজটা করছে। সেরকম একজন প্রতিভাবান মানুষ ছিলেন অবশ্যই। এবং যেটা আমার খুবই আক্ষেপ লাগলো যে উনি 60 বছর বয়স ওনার হয়নি, তার আগে তিনি পরলোক গমন করেছেন। যদি আরও কিছুদিন থাকতেন, মিনিমাম আরও যদি 20টা বছর তিনি থাকতেন, হয়তো অনেক প্রজন্মকে তিনি আরো সুন্দরভাবে অভিনয় শেখাতে পারতেন বা অনেক প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে পারতো, জানতে পারতো এবং আরো একটা ভালো জিনিস তৈরি হতো বা অনেক হুমায়ুন ফরিদি স্যার হয়তো তৈরি হতো না বললে ভুল হবে। তিনি যদি বেঁচে থাকতেন অবশ্যই তৈরি হতো, কারণ একজন থিয়েটার আর্টিস্ট যিনি একজন স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন,
ইনাদের মধ্যে অনেক বেশি ক্ষমতা থাকে অনেক কিছু জিনিস করার, কারণ এনাদের মধ্যে এক তো হচ্ছে অভিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা, তৃতীয়ত হচ্ছে এরা ভালো খারাপ সমস্ত জিনিসগুলো জানেন, এবং এই জন্যই ইনার অভিনয়ের মধ্যে এত সুন্দর সমস্ত জিনিসগুলো বা চরিত্রগুলো প্রাণবন্ত হয়ে উঠতো। অবশ্যই। আর একজন ভিলেনকে মানুষ দেখতে যেত, মানে এটা আমাদের এখানেও মনে হয় আমরা শুনিনি যে কোনোদিনও কোনো ভিলেনকে দেখার জন্য এরকম ভিড় হওয়া। অবশ্যই হিরোর থেকে মানে ওনার ভালোবাসা এত বেশি, সেই লেভেলের অ্যাক্টিং। ওটাই আমি বললাম যে উনি এতটা সুন্দরভাবে অভিনয় করতেন, মানে যাই করতেন, যেটা বলা হলো বারবার করে যে উনি যাই করতেন তখন মানে মানুষ যেন, এই যে আপনারা বললেন একটা ভিলেনের রোল করেছিলেন একটা কোনো নাটকে, তো তারপর সবার মুখে উনার ওই ডায়লগটাই ঘুরছে, তো এত সুন্দরভাবে উনি পেশ করেছিলেন ব্যাপারটাকে, মানে সত্যি অসাধারণ। বেসিক্যালি কিন্তু হিরোর ডায়লগই আমরা কিন্তু কপি করি, যে বলি অবশ্যই ভিলেনের ডায়লগ কিন্তু আমরা শুনি না, এটা একদম মানে ব্যতিক্রম, বলতে ব্যতিক্রম ছিল তার স্বভাবে এবং তার অভিনয়, যেটা বলা চলে। মানে আমরাও এত বড় ফ্যান হয়ে গেছি ওনার, মানে বেঁচে থাকাকালীন হয়তো আমরা ওনার ফ্যান হতে পারলাম না, এটা মানে আমাদের আক্ষেপ, আমরা জানতাম না আমরা জানতাম না তাকে কতটা পরিমাণে চিনতাম না, কিন্তু যদি আজকে তিনি বেঁচে থাকতেন তো অবশ্যই বাংলাদেশকে সবার আগে তার সাথেই আমরা সাক্ষাৎ করতাম যে স্যার আপনার মানে মানে যদি কিছু মানুষ হতে পারে জীবনে আপনার আশীর্বাদ পেয়ে, একদম সত্যি কথা বলছি, মানে সত্যি এত সুন্দর ওনার যে আমরা ইন্টারভিউগুলো দেখেছি যাচ্ছে যে উনি ফার্স্টে ছিলেন ব্যাচেলার ডিগ্রি করেছেন হচ্ছে কেমিস্ট্রিতে বা বায়োকেমিস্ট্রি এরকম কিছুটা ছিল, আমার ঠিক টার্মটা মনে পড়ছে এই মুহূর্তে, এবং মাস্টার ডিগ্রি করেছেন তিনি ইকোনমিক্সের ওপরে। তারপরে উনি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চলে যান, কেননা 71-এর সময়টা যুদ্ধটা হচ্ছিল, তিনি তখন যুদ্ধে সামিল হয়ে যান, এবং তার পরবর্তীকালে এসে আর ইউনিভার্সিটিতে ফেরা হয়নি, কিন্তু তিনি তখন থিয়েটারে যোগ দিয়েছিলেন। এবং যেটা আমরা জেনে আসছি যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও কি হয়েছিল, যখন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা কিন্তু জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় থিয়েটার করে মানুষকে জাগরিত করতেন, এবং এইখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে থিয়েটারটা একটা বড় জায়গা নিয়ে নেয়। ঠিক সেরকমভাবে আমার মনে হয় যে হুমায়ুন ফরিদি স্যার, যদিও উনি 11-12 বছর বয়স থেকে এনার মাথায় ছিল যে আমি একটু অভিনয় জগতের সাথে যুক্ত হব, একদম অভিনয় জগতের সাথে যুক্ত হব বা কিছু একটা করবো এই জায়গায়, এবং হয়তো তার ইন্ধনটা আরও বেশি জুগিয়ে গেল যখন তিনি এই জিনিসগুলো করতে করতে যখন তিনি থিয়েটার করতে শুরু করলেন, এবং এই যে তার পথ চলা শুরু হলো, তিনি আর পেছনে ঘুরে তাকালেন না, একদম একের পর এক ধাপ এগিয়ে চলেন। বিশেষ কিছু করতে হয়নি, শুধু করতে হয়েছে তেনাকে একটা জিনিসই, যে কাজটা করতেন সেটা যথেষ্ট পরিমাণে মন দিয়ে করতেন, পুরোপুরি মন দিয়ে ফোকাস করে কাজটা করতেন, এবং কাউকে কোনোদিনও মানে নিচু চোখে দেখতেন না। যেহেতু ইন্টারভিউ, মানে এইটা হচ্ছে একজন প্রকৃত বড় মানুষের উদাহরণ, যে যিনি প্রকৃত বড় মানুষ, তারা দেখবে ওই কথাটাই আমার মানে খুব ভালো লেগেছিল, সবাইকে সমান চোখে দেখবে। কিন্তু যে বল না যে কি বলবো, অল্প শিক্ষা ভয়ঙ্কর, দেখবে একটুখানি যারা উপরে উঠে তারা নিচু মানুষজনকে প্রচন্ড করে নিচু করতে ভালোবাসে, কারণ তাদেরকে নিচু না করলে তিনি উঁচু হতে পারবেন না। তারপর নিজেও খেতে ভালোবাসতেন, চঞ্চল চৌধুরীকে 50 রকমের ভর্তা, মানে 4টি খেতে ভালোবাসতেন, খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন, একদম। আর যারা খেতে ভালোবাসে তারা মোটামুটি খাওয়াতে ভালোবাসে। আর জীবনের কথাকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর ভিডিওটা কালেক্ট করে এরকম ছবি, পুরানো ছবি আমরা অনেকগুলোই দেখতে পারলাম, তারপর ওনার সম্বন্ধে এত কিছু জানতে পারলাম, মানে খুব সুন্দর। যেটা বলা হলো ওখানে যে এমন একজনের ব্যাপারে এই 10-11 মিনিটের ভিডিওতে সবকিছু বলে ওঠা সম্ভব হয় না, তবু যতটা পারলো ইনফরমেশন মেন টপিকগুলো দেওয়ার চেষ্টা করলো। এরপর তো আরো অনেক কিছু জিনিস রয়েছে, তবুও বেশ ভালো লাগলো এই ভিডিওটা, ওভারঅল খুব সুন্দর ছিল ভিডিওটা। ভবিষ্যতে আরো ইন্টারভিউ স্যারের আর কি ইন্টারভিউ নিয়ে আমরা আসবো, নিশ্চয়ই আসবো, মানে আমাদের এই ইয়েতে মানে আমাদের চ্যানেলে কিছু কিছু মানুষজন আছে যাদেরকে আমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসি। প্রথমত হচ্ছে হুমায়ুন ফরিদি স্যার, তারপর হচ্ছে আফরান নিসরো ভাই, অপূর্ব ভাই, এবং কিছু অ্যাক্ট্রেস, না কিছু না, পুরো অ্যাক্ট্রেস, সব অ্যাক্ট্রেসই রয়েছে, না যাই হোক আমি টপিক থেকে ঘুরে যাচ্ছি। তো মোটামুটি অনেকজনই রয়েছেন যাদের ভিডিওর ওপর আমরা রিয়াকশন দিতে খুব ভালোবাসি, এবং তার মধ্যে সব থেকে টপে রয়েছেন আমাদের হুমায়ুন ফরিদি স্যার। কোনোরকম আমাদের কাছে আসলে লিঙ্ক আসলে আমরা সেটাকে টপ প্রায়োরিটিতে নিয়ে আসি যে ভাই এটাকে সবার আগে দেব, তারপর যা হবে হবে সেটাই। তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো, অনেক কিছু জিনিস জানতে পারলাম। প্রথমে একটা ইন্টারভিউ, তারপর দেখেছিলাম হচ্ছে
আফরান নিশো ভাই নিজের আইডল হিসেবে তার সমস্ত যে পুরস্কারগুলো তাকে উৎসর্গ করছেন। তারপর দেখেছিলাম তার একটা গান বড়লোকে ধরুন উনাকে এবং সালমান শাহ স্যারকে একসাথে দেখেছিলাম। আর তারপর ভিডিওটা, আর হ্যাঁ অবশ্যই পরবর্তীকালে আমরা সালমান শাহ স্যারের ওপরও কিছু ভিডিও নিয়ে আসবো। শুধু আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও, তাহলেই হবে। আর যদি আমাদের রিয়াকশনে তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও। ভালোবাসার মানুষকে নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো কথা নেই। একদম ভালোবাসার মানুষ মানে উনি বাংলাদেশের কাছে কতটা প্রিয় সেটা তার বলার কিছু নেই। অবশ্যই আমাদের কাছে প্রিয়, তোমাদের কাছে তো আরো বেশি, অনেক বেশি প্রিয়, তোমার থেকেও বেশি প্রিয় যদি আমাদের কাছে হয়, সেটা আমরা চেষ্টা করছি। আর অবশ্যই আমাদের ফেসবুকের গ্রুপটা জয়েন করতে একদম ভুলে যাও না। পেজটা তো লাইক করতেই হবে, নাহলে তো চলবে না। গ্রুপ শুধু জয়েন করে ছেড়ে দিলে হবে না, পেজটাকে লাইক করে শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিংকডইন, সোশ্যাল মিডিয়াতে। আর বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ সবাইকে ছড়িয়ে দাও, সবাইকে কাউকে ছাড়বে না। আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের দুজনকে ফলো করো। আর ইউটিউবে যে চ্যানেল লিঙ্কটা আছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। একটু না, বেশি বেশি, অনেক বেশি দরকার কম টাইমে, না হলে টপে যাবো কি করে। অবশ্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, ততক্ষণ জানো টাটা।